দিল সে দিল্লি আর মন থেকে মুম্বাই। এই যে এটা হচ্ছে শাহরুখ খানের বাড়ি মান্নাত। পাওভাজির প্লেট নিয়ে বসে পড়ুন জুহু বিচের সামনে আর এইরকম একটা বিকেলকে উপভোগ করুন। 26/11 মুম্বাই হামলা এই তাজ হোটেলেই হয়েছিল, তাজ প্যালেসে। মুম্বাইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভ। আজকের গল্পের সূচনা করছি মুম্বাইয়ের বান্দ্রা ওল্ডি সি লিঙ্ক এই সেতু থেকে। কলকাতা থেকে ভুবনেশ্বর, ভুবনেশ্বর থেকে দিল্লি, দিল্লি থেকে সিমলা, মানালি, আম্বালা হয়ে সময় আজ আমাকে মুম্বাই এনে ছেড়েছে। এক একটা রাত কেটেছে এক একটা রাজ্যে। ক্লান্তিও যেন হার মেনেছে এই অধমের এনার্জির কাছে। মুম্বাই থেকে কলকাতা ফিরে আসা ট্রেনের টিকিটের কনফার্মেশন পেয়েছিলাম একদিন পরে। সেই সূত্র ধরেই একটা পুরো দিন মুম্বাই থাকার সুযোগ পেয়েছিলাম। ভাবলাম এই একবেলায় মুম্বাই ঘুরে নিলে কেমন হয়। যেমন ভাবা তেমনি কাজ। ভোর 4:45 ট্রেন থেকে নেমে ঘণ্টাখানেক ঘুমিয়ে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম মুম্বাই সেন্ট্রাল স্টেশন থেকে মুম্বাই দর্শনের উদ্দেশ্যে। আজকের ব্লগ শুরু হচ্ছে মুম্বাই সেন্ট্রাল স্টেশন থেকে। মুম্বাই সেন্ট্রাল স্টেশনে কিভাবে এলাম, কেন এলাম, এই নিয়ে বিস্তারিত আলোচনা আগের পর্বে করে দিয়েছি। আর আজকের পর্বে আমরা করব মুম্বাই দর্শন। মুম্বাই সেন্ট্রাল স্টেশন থেকে যাব হচ্ছে চার্চ গেট। কেটে নিয়েছি লোকাল ট্রেনের টিকিট, ভাড়া নিল হচ্ছে 5 টাকা, আপ ডাউন 5-5 10 টাকা। এখানে এসে আমি টোটাল কনফিউজ ছিলাম যে কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেন যাবে। এখানে তো 4টে প্ল্যাটফর্ম আছে। একজনকে জিজ্ঞেস করলাম, বললো যে 4 নম্বরে ট্রেন আসবে, তো 4 নম্বরে এসে দাঁড়িয়ে আছি। এখানে আবার লোকাল ট্রেনের এরকম ব্যাপার আছে, ফাস্ট, স্লো। এখানে আরও একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যে লোকাল ট্রেনের বগিতেও আবার ফার্স্ট ক্লাস বগি আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। তো আমার তো মনে হচ্ছে যার টিকিট এটার মধ্যে সেকেন্ড ক্লাসেরই টিকিট। তো এখানে আর কি দাঁড়িয়ে পড়লাম, উঠে পড়েছি লোকাল ট্রেনে। এই মুম্বাই সেন্ট্রাল স্টেশনটা আমাদের ওখানকার একটা দমদমের মতো, যে অনেক প্যাসেঞ্জার এখানে এসে নামে, তো ট্রেন এখানে এসে অনেকটাই ফাঁকা হয়ে যায়। আর আমার গন্তব্য হচ্ছে চার্চ গেট। চার্চ গেট হচ্ছে লাস্ট স্টেশন। মুম্বাই সেন্ট্রালের পরের স্টেশন হচ্ছে গ্রান্ট রোড। এই হচ্ছে মুম্বাইয়ের মেরিন লাইন স্টেশন। ট্রেন প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। আর এর পরের স্টেশনই হচ্ছে চার্চ গেট, যেখানে আমাকে নামতে হবে। নেমে গিয়েছি চার্চ গেট স্টেশনে। এই চার্চ গেট স্টেশন থেকে বাইরে বেরিয়ে হেঁটেও যাওয়া যায়, আবার বাসে করেও যাওয়া যায়। হচ্ছে বাস, যে বাসে করে যাওয়া হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। উঠে পড়েছি এখানকার এসি বাসে। এখান থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া পর্যন্ত নিল হচ্ছে 6 টাকা ভাড়া। এবার বাসে উঠে না একটা কনফিউশন থাকে যে কোন স্টপেজে নামতে হবে, 1 নম্বর স্টপেজ না 2 নম্বর স্টপেজ না 3 নম্বর। তাই একজনকে জিজ্ঞেস করলাম, বললো যে এই বাসের লাস্ট স্টপেজই হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। তো ভালোই হলো, একদম লাস্টে গিয়ে নামবো। পৌঁছে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়া। বাইরে তো সেই গরম। তাজ টাওয়ার হোটেল আর রয়েছে তাজ প্যালেস হোটেল। গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছেই দেখলাম বেশ কিছু লোক এইরকম একটা চার্ট হাতে ঘুরছে, যার মূল উদ্দেশ্য বিভিন্ন ট্যুর সংস্থা তাদের বাসে করে মুম্বাই ট্যুর করায়। একবেলার এই মুম্বাই ট্যুর করতে মিনিমাম খরচ পার পার্সন 250 টাকা। এই আশেপাশে যেমন প্রচুর ক্যাব রয়েছে, তেমনি কিন্তু বাস রয়েছে, যে বাসে করে আপনারা মুম্বাই দর্শন করতে পারবেন, মানে একদিনে মুম্বাই ঘোরা। তা আমি জিজ্ঞেস করলাম, যে বাস এসি বাস রয়েছে, নন এসি বাসও রয়েছে। নন এসি বাস হচ্ছে 250 টাকা, আর এসি বাস হচ্ছে 450 টাকা। এই রয়েছে আমাদের বাস। বাস নম্বর হচ্ছে 1477। তার রসিদ কেটে দিয়েছে। এই বাসে করে হবে আজকে মুম্বাই দর্শন। বাসের সিট হচ্ছে এরকম। এই বাসে কিন্তু আরও অনেক যাত্রী আছে, যারা সবাই মিলে আর কি মুম্বাই দর্শন করতে যাবে। তো বাসের টিকিট আগে থেকে আমাদের বুক করা দরকার নেই, আপনারা কিন্তু এখানে এসে বুক করতে পারবেন এবং পছন্দ মতো সিটও আপনারা বেছে নিতে পারবেন। 5 মিনিট ম্যাম জাস্ট। আমাকে একটু আগে এখানে আসতে হতো, মানে এটাই আপনাদেরকে বলে দিচ্ছি যে বাস এখান থেকে না ঠিক 11:30টার সময় ছাড়ে। এখন তো 11:20 বেজে গিয়েছে। তো যারা আপনারা আগে এসে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে ছবি তুলবেন, তাজ হোটেলের সামনে ছবি তুলবেন, তারপর এখান থেকে বাস নিয়ে আপনারা এখানকার সাইট সিন করতে পারবেন। বাট আমাকে 2 মিনিট টাইম দিয়েছে। আমি বললাম জাস্ট 2 মিনিট আমি একটু ছবি তুলে নিয়ে আসি, থাম্বনেল বানাতে হবে। 26/11 মুম্বাই হামলা এই তাজ হোটেলেই হয়েছিল, তাজ প্যালেসে। এই হোটেলের ভেতরে একটা শো হয় বিকাল 5টা থেকে। শো নয়, হোটেল ট্যুর হয়। তো ওখানে আর কি হোটেল ট্যুরে বলে যে কোথায় কি হয়েছিল না হয়েছিল। এই হচ্ছে আরব সাগরের তীরে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের প্রবেশদ্বার। এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার করে দিই, দিল্লির ইন্ডিয়া গেট আর মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া দুটো আলাদা জিনিস, যেটা অনেকেই হয়তো এক করে ফেলেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে বাস চালকের ফোন আসায় আমার বাকি গল্পটা পরের বারের জন্য তোলা থাকলো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো
हाँ आ रहा हूँ हाँ बस गाइडेर ফোন চলে এলো বাস নিকল রা হ্যাঁ জলদি আ যাও বললাম একটু টাইম নিয়ে আগে আসলে ভালো হতো এই চত্বর থেকে আপনারা মোটামুটি মুম্বাই ঘোরার সব কিছু পেয়ে যাবেন এক তো সাইট সিনের বাস যেটা আমি করে নিচ্ছি এটার জন্য একটা দিন আপনাকে রাখতে হবে আর এলিফ্যান্টা কেভ যেতে হলে বা আলিবাগ বিচ যেতে হলে যেটা বোট সফর সেটার জন্য আরেকটা দিন রাখতে হবে দুটো দিন আপনাকে মুম্বাইয়ের জন্য মিনিমাম রাখতেই হবে বাট আমার কাছে এবার একটা দিনই আছে কারণ আমার তো মুম্বাইয়ের প্ল্যান ছিল না যেহেতু ট্রেনটা ওইভাবে আমি রিজার্ভেশন করেছি ওই জন্য মুম্বাই একদিন থাকতে হচ্ছে আমাকে তো একদিনে যতটা সম্ভব আর কি দেখে নেওয়া যায় আজকের দর্শকদের হতাশ হওয়ার কোনো কারণই নেই কারণ মুম্বাইয়ের পার্ট 2 পার্ট 3 নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরবো আপনাদের সাথে আর এই সমস্ত বেড়ানোর আপডেট আমি যথাসময়ে শেয়ার করি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে যেসব দর্শক বন্ধুরা আমাকে এখনও অবধি ইনস্টাগ্রামে ফলো করেননি তারা দয়া করে ফলো করে নেবেন যারা আপনারা বাসে ঘুরবেন না যারা প্রাইভেট ক্যাব নিতে চায় সেরকম কিন্তু প্রাইভেট ক্যাব কোথায় আছে এগুলো তো সাইট সিন হয় এগুলো কিন্তু আপনারা এই জায়গাতে এসে বুক করতে পারবেন মনে রাখবেন যে গেট অফ ইন্ডিয়ার সামনে এসে কিন্তু এই সব কিছু পাবেন মুম্বাই দর্শনের জন্য বাস ছাড়ার পর প্রত্যেক বাসেই একজন করে গাইড থাকবে যারা আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দেবে এই মুম্বাই দর্শনের ব্যাপারে অর্থাৎ আমরা কোথায় কি দেখব এবং কতক্ষণ সময় সেখানে স্টে করব আর এই সমস্ত কথোপকথন হবে হিন্দিতে আজকে আমরা যে সমস্ত সাইট সিন করবো তার মধ্যে 2-3টে জায়গায় টিকিট রয়েছে সব টিকিট মিলিয়ে আমাদের লাগবে হচ্ছে পার পার্সন 450 টাকা তো গাইড যেটা বললো যে ওখানে গিয়ে টিকিট না কেটে আপনারা একবারেই যেহেতু বাসে সবাই একসঙ্গে আছে একবারেই টিকিট এখান থেকে করে নিন যেহেতু একটা গ্রুপে সবাই আছে সেক্ষেত্রে আমাদের সেখানে পৌঁছে টিকিট কাটার জন্য লাইন দিতে হবে না বা টাইমটা ওয়েস্ট হবে না এবার টিকিট কাটার ক্ষেত্রে আপনারা সবসময় রাখবেন হচ্ছে 450 টাকা ক্যাশ যদি ক্যাশ না থাকে তাহলে এদের কাছে কিন্তু ফোনপেও রয়েছে তো ফোনপেতেও কিন্তু আপনারা পে করতে পারবেন সারাদিনের প্রোগ্রাম যারা গরমকালে আসছেন তারা অবশ্যই সঙ্গে জলের বোতল রাখবেন টুপি রাখবেন ছাতা রাখবেন বাট আমি আজকে কোনোটাই সঙ্গে রাখিনি কারণ আজকের প্রোগ্রামটা আমার আনএক্সপেক্টেড মুম্বাই শহরে গরম কিংবা বর্ষা দুটোর প্রভাবই মারাত্মক তবে শীত এখানে পড়ে না এই জায়গাটার নাম হচ্ছে কোলবা এই জায়গায় কিন্তু প্রচুর হোটেল রয়েছে যারা আপনারা মুম্বাই বেড়াতে আসছেন এবং ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল বা সিএসএমটিতে নামছেন সেখানে নেমে কিন্তু আপনারা যদি গুগল ম্যাপ দেখেন দেখবেন যে কোলবা জায়গাটায় কিন্তু প্রচুর থাকার জন্য হোটেল রয়েছে বাজেট হোটেল রয়েছে তো আমি যখন আজ থেকে 2 বছর আগে মুম্বাই এসেছিলাম আমি কোলবাতেই ছিলাম এই যে সাদা বিল্ডিংটা এটা হচ্ছে মুম্বাই পুলিশ কমিশনার অফিস অনেক সিনেমায় বিল্ডিংটা দেখা যায় মুম্বাই আজ আমাদের সাইট সিনে প্রথম দ্রষ্টব্য হচ্ছে জাহাঙ্গীর আর্ট গ্যালারি এখন বাজে 11:53 আমাদেরকে 12:20 পর্যন্ত সময় দিয়েছে 12:20 মধ্যে আমাদেরকে এই জায়গাতে এবার ঘুরে আসতে হবে 1952 সালে নির্মিত জাহাঙ্গীর আর্ট গ্যালারি শিল্প প্রদর্শনীর অন্যতম পীঠস্থান এখানে চিত্রশিল্পী ভাস্কর মুদ্রা নির্মাতা সেরামিক ফটোগ্রাফার সমস্ত রকম শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শন এবং ওয়ার্কশপ বা কর্মশালার ব্যবস্থা করা হয় আর আর্ট গ্যালারির বাইরে এই যে ফুটপাতে কিন্তু বিভিন্ন শিল্পীর আঁকা ছবি এখানে বিক্রি হচ্ছে মুম্বাই দর্শন বাসে করে ঘোরার সময় বেশ কিছু সাইট সিন রয়েছে যেগুলো অন দ্য ওয়ে অর্থাৎ বাস সেখানে থামবে না বা আপনাকে বাস থেকে নামতেও দেওয়া হবে না বাসে থেকে গাইড আপনাকে বলে দেবে সেই জায়গার নাম বা তার সঙ্গে জড়িত কাহিনী সেই সব জায়গা চলন্ত বাসে বসেই আপনাকে দেখতে হবে বা ফটো তুলতে হবে এইগুলো সব হচ্ছে মুম্বাইয়ের যারা সব মিনিস্টার মন্ত্রী তাদের সব কটেজগুলো এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার হেড অফিস अभी तक ये जगह को बंद करके रखा गया 26/11 মুম্বাই হামলার সময় এখানেও বোম রাখা হয়েছিল আরব সাগরের তীরে মুম্বাইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভকে পাশে রেখে আমাদের বাস এগিয়ে চলল এই হচ্ছে মুম্বাইয়ের মেরিনা ফ্লাইওভার আর এইদিকে রয়েছে মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়াম চারিদিকে প্রচুর বিল্ডিং এই স্টেডিয়ামটার কিছু কিছু অংশ মাঝে মধ্যে দেখা যাচ্ছে শাহরুখ খানের চাক দে ইন্ডিয়া সিনেমায় যে অভি খেলার যে সিনগুলো রয়েছে প্রথমে এখানে হয়েছিল এই গ্রাউন্ডে আর এইদিকে চলছে মুম্বাই মেট্রো আন্ডারগ্রাউন্ড মুম্বাই মেট্রো প্রজেক্টের কাজ नीचे लिखा है 26/11/2008 शहीद तुकाराम আজমল কাসাবকে এই ক্রসিংয়ে আর কি ধরা হয়েছিল মুম্বাইয়ের এই এলাকার নাম হচ্ছে তিনপত্তি আর এখানে রয়েছে বিখ্যাত ফিল্ম স্টার
জ্যাকি শ্রফের প্রথম বাড়ি। बिना अपार्टमेंट এই যে এটা হচ্ছে জ্যাকি শ্রফের প্রথম ঘর বিনা অ্যাপার্টমেন্ট। जैकी श्रॉफ हम रहते हैं बांद्रा वाली हिल में उस जगह पे बिल्डिंग এবার আমরা দেখব মুম্বাইয়ের কমলা নেহেরু পার্ক। বাস এখানেই পার্ক করবে, এই পার্কের জন্য কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই। পার্কে ঢুকে দেখছি সবাই খেতে বসেছে, মনে হচ্ছে নরনারায়ণ সেবা হচ্ছে এখানে কোথাও। পেট খালি, খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আর চোখের সামনে বিরিয়ানি। চারিদিকে গাছগাছালিতে ঘেরা খুব সুন্দর একটা জায়গা, মাঝে মাঝে প্রচুর ছায়া আছে, দারুণ হাওয়া দিচ্ছে, পাখির ডাক শোনা যাচ্ছে। মুম্বাইয়ের মতো ব্যস্ত নগরীতে এরকম একটা জায়গা সত্যি মানে মরুভূমিতে মরুদ্যানের মতোই। আর এখান থেকে দেখা যায় দূরে বিস্তৃত আরব সাগর। মুম্বাইয়ের পেয়ারা 1 প্লেট 20 টাকা। কমলা নেহেরু পার্কের উল্টো দিকেই রয়েছে মুম্বাইয়ের হ্যাঙ্গিং গার্ডেন, ব্যস্ত শহরের মাঝে সবুজে সাজানো একটা বাগান, যেখানে খানিকটা ভালো সময় কাটানো যায় বা করা যায় বেশ কিছু ফটোগ্রাফি। এখানে এসো ফটোগ্রাফি করতে পারবেন, খানিকক্ষণ গাছের নিচে বসতে পারবেন, ব্যাস এই। পরবর্তী গন্তব্য মুম্বাইয়ের মহালক্ষ্মী মন্দির। বাস আমাদেরকে এখানে দাঁড় করা হলো। এইখানে দুটো জিনিস আমরা দেখবো, একটা হচ্ছে মুম্বাইয়ের মহালক্ষ্মী মন্দির, এই হচ্ছে মুম্বাইয়ের মহালক্ষ্মী মন্দির, সেটা হচ্ছে যাওয়ার রাস্তা। আর এখান থেকে আগে গিয়ে কিছুটা পথ গিয়ে যেতে হবে হচ্ছে হাজি আলি, বাট হাজি আলি পর্যন্ত বাস যাবে না, কারণ যেহেতু ওখানে পার্কিংয়ের জায়গা নেই, বাস এখানেই নামা হবে এবং আমাদেরকে 1 ঘন্টা সময় দিয়েছে। 1 ঘন্টার মধ্যে সব কিছু দেখে আবার এখানেই আসতে হবে। আর এখানে একটা হোটেল রয়েছে, যারা লাঞ্চ করতে চান তারা এখানে লাঞ্চ করতে পারবেন। বাস যেখানে নামাবে সেখান থেকে মহালক্ষ্মী মন্দির ওয়াকিং ডিস্টেন্স। এদিকে রয়েছে মহাদেব মন্দির, ভিড় এখানে চরম। আর মন্দিরের দুপাশে কিন্তু এরকম সব দোকানে আর কি ফুলের মালা, পদ্ম ফুল সব বিক্রি হচ্ছে, যেগুলো নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। জুতো তো এখানে রেখে দিলাম, থাকলে হয় ফিরে এসে। এরকম কিছুটা লাইন দর্শন করে এলাম, যাক জুতো আমার ঠিক আছে, জুতো হারায়নি। আর ভেতরে লাইন ছিল, কিন্তু ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয়। ক্যামেরা অ্যালাউ নয় মানে মোবাইল ক্যামেরা আপনার সাথেই যাবে, আপনি যদি সঙ্গে নিয়ে আসেন, কিন্তু ওখানে ফটোগ্রাফি করতে দেবে না। এবার আমরা এখান থেকে দেখতে যাবো হচ্ছে হাজি আলি। যদি আপনারা প্রাইভেট গাড়ি করে আসেন না, তাহলে কিন্তু গাড়ি আপনাকে মোটামুটি সব সামনাসামনি ড্রপ করবে। আমি তো আপনাদের সব জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। এবার যদি মনে করেন যে না আমরা প্রাইভেট গাড়ি ভাড়া করে ঘুরবো, আমরা বাসে করে এভাবে ঘুরবো না, কারণ বাসে করে ঘুরলে কী হবে, আপনাকে ওদের টাইমে ঘুরতে হবে। কিন্তু নিজের গাড়ি করে আনলে আপনার যেখানে যেরকম ইচ্ছা আপনি জমা দিতে পারবেন। আপনার ধরুন মনে হলো আমি এটা দেখবো না, ওটা স্কিপ করে যাবো, সেগুলো আপনি করতে পারবেন। যে সময় আমি মুম্বাই গিয়েছিলাম সেই সময় ওখানে চলছিল গণপতি উৎসব। আমাদের পশ্চিমবঙ্গে যেমন বিখ্যাত দুর্গোৎসব, তেমনি ওখানে গণপতি উৎসব। মুম্বাইয়ের গণপতি বিশাল ধুমধাম করা হয়, বিশাল। মহালক্ষ্মী মন্দির দেখে হাজি আলি যেতে গেলে বেশ কিছুটা পথ হাঁটতে হবে। এই জন্যই দরকার টোটো রিক্সা। এই টোটো চলো, বাট মুম্বাই টোটো রিক্সা দেখতে পাইনি এখনো। এখানে এরকম রাস্তাতেও এরকম সব ম্যাপ করা রয়েছে, ছবি দেওয়া রয়েছে, প্লাস একই সাথে কিন্তু মুম্বাইয়ের যে সমস্ত সাইট সিন রয়েছে সেগুলো কোথায় কোনটা রয়েছে সেগুলো কিন্তু এখানে জিপিএস ম্যাপ দিয়ে আর কি করা রয়েছে। এই হচ্ছে মুম্বাইয়ের হাজি আলি যাওয়ার রাস্তা। যারা এই দরগা দর্শন করতে যাবেন, ভেতরে গিয়ে চাদর বা ফুল চড়াবেন, তারা এখান থেকে আপনাদের সেসব জিনিস কিনতে পারেন। রাস্তার দুধারে প্রচুর দোকানও রয়েছে। এখানে মুম্বাই কোস্টাল রোড প্রজেক্টের কাজ চলছে, ওই জন্যই একটা কনস্ট্রাকশন সাইড দিয়ে আমাদেরকে ভেতরে যেতে হচ্ছে। হাজি আলি দরগা দক্ষিণ মুম্বাইয়ের ওর্লি উপকূল থেকে 500 মিটার দূরে আরব সাগরের বুকে অবস্থিত একটি মসজিদ এবং দরগা। দরগাটি ইন্দো ইসলামিক স্থাপত্যশৈলীর অন্যতম উদাহরণ। এখানে শায়িত আছেন পীর হাজি আলী শাহ বুখারি। কথিত আছে ব্যবসার উদ্দেশ্যে এই আলী শাহ বুখারি ভারতবর্ষে আসেন এবং পরবর্তীকালে তিনি ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেন। হজ আদায় করতে গিয়ে তার মৃত্যু হয় এবং তার শেষ ইচ্ছে অনুযায়ী তার কফিনবন্দি দেহ সমুদ্রে ভাসিয়ে দিলে সেই কফিন ভাসতে ভাসতে মুম্বাইয়ের এই জায়গায় এসে উপস্থিত হয় এবং তাকে এই জায়গাতেই সমাহিত করা হয়। এই দরগার ভিডিও করতে গিয়ে আমি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এক সমস্যার সম্মুখীন হই। হাজেলিতে গিয়ে একটা খুব বাজে অভিজ্ঞতা হলো। আমি এর আগেও এখানে 2বার এসেছি, তখন টুকটাক ভিডিও ফটো সবই তুলেছি। বেরিয়ে আসছি ভিডিও শ্যুট করার পরে, তো হঠাৎ করে আর কি একটা লোক এসে বলছে ওখানকার যে আপনি ডাকছি আমাকে, কী হয়েছে বলুন। বলছে ওখানে কি লেখা আছে বোর্ডে। ওখানে একটা বোর্ডে অনেকগুলো ইনস্ট্রাকশন লেখা আছে, তার মধ্যে ছোট্ট করে একটা জায়গায় লেখা আছে নো ভিডিও নো ফটোগ্রাফি। অ্যাকচুয়াল নো ভিডিও নো ফটোগ্রাফিটা কখনো আমাদের চোখে পড়ে যখন অনেক জায়গায় সেটা থাকে, যেমন মহালক্ষ্মী মন্দিরে ছিল, এবং সেটাকে আটকানোর জন্য লোক থাকে। ওখানে কিন্তু সবাই বিন্দাস ভেতরে সেলফি তুলছে, ফটো তুলছে, কোনো ব্যাপার না। আমাকে বলছে যে আপনি কেন ভিডিও তুলেছেন, এখানে লেখা আছে হ্যান ত্যান।
আর প্রচণ্ড একটা রাফ বিহেভিয়ার, মানে একদম গুন্ডারা যেরকম করে সেরকম একটা বিহেভিয়ার। জানি না আমার বুকে লাগানো আছে বলে কি না এদের প্রবলেম। দিয়ে তো ভিডিও ভেতরে যে কটা করেছিলাম, যার সময় কটা করেছিলাম এখানে, সেগুলোকে সব আর কি ডিলিট করে দিল। আর প্রচণ্ড বাজে হওয়ার ব্যাপারটা খুবই আমার খারাপ লাগলো। তো আমি ওখান থেকে বেরিয়ে এসে যারা বাইরে ফটোগ্রাফি করে তাদেরকে বলছিলাম, তারা জিজ্ঞেস করছে কী হয়েছে। আমি বললাম যে এরকম ফটোগ্রাফি নিয়ে একটা সমস্যা। তো বলছে এখন তো এখানকার সব ট্রাস্ট চেঞ্জ হয়েছে, আগে এরকম ছিল না, এই জন্যই এটা এরকম করছে। আর ভেতরে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, ওরা চায় না যে ওখানকার ভেতরের ফুটেজ বাইরে যাক। আমি বললাম সেটা তো বড় করে কোথাও লেখা থাকবে, সবাই তো এখানে টুরিস্ট, সবাই তো এখানে ছবি করছো, বেছে বেছে আমাকেই কেন ধরলো। এত রোদে মাথা একদম চক্কর দিচ্ছে। টুপিটা না নিয়ে এসে যে কী ভুল করেছি আমি জানি। নির্ধারিত সময় অনুযায়ী ঠিক 2:50 মহালক্ষ্মী মন্দিরের সামনে হাজির হলো আমাদের মুম্বাই দর্শন বাস এবং সমস্ত ট্যুরিস্টকে সঙ্গে নিয়ে আবারও এগিয়ে চলল পরবর্তী গন্তব্যের দিকে। এই জায়গায় এসে আমাদের সবাইকে বাস থেকে নামিয়ে দিল। তারপর 14 জন করে ছাড়ছে, এরকম সিঙ্গেল লাইন করে। কিছু একটা 3D 4D 11D কিছু একটা মুভি দেখানোর এখানে ব্যাপার আছে। আমি এটা আগে কোনো দেখিনি, এবার ফার্স্ট টাইম আর কি এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। বাসের সব যাত্রীকেই এক এক করে নিয়ে আসা হলো জুরাসিক পার্কের ছবি দেওয়া এইরকম আলো আধারী প্রেক্ষাগৃহে। থিয়েটারের ভেতর থেকে সেই চিৎকার আসছে, মনে হচ্ছে কিছু রোমাঞ্চকর ব্যাপার স্যাপার আছে। কাকা এইভাবে বসে আছে। বহু বছর আগে আমাদের বহরমপুরের সিলভার স্ক্রিনে বাহুবলী সিনেমা দেখতে গেছিলাম। সেই সিনেমা হলে ঢোকার সময়তেও এইরকম একটা চশমা দেওয়া হয়েছিল। হাতে এরকম একটা 3D গ্লাস ধরে দিল। বহু বছর আগে বহরমপুরে সিনেমা দেখতে গেছিলাম, তো ওখানে এরকম চশমা ধরে দিয়েছিল। আর এখানে এরকম দুটো হাতল রয়েছে, অন্ধকার হয়ে গেল। হ্যান্ডেলে হাত রাখতেই হয়ে গেল অন্ধকার। যে জিনিসটা ভেতরে দেখলাম, এটা ওই 3D গ্লাস না পড়লে মজা নেই। এবং ওই যে টেম্পল রান 2 এর মতো ওই যে যাচ্ছি, সাপগুলো আসছে বা যেগুলো দেখছিলাম আর কি, মানে ওরা এমনভাবে তৈরি করেছে চেয়ারটা ওইভাবে হিলবে। এই যে সাপ আসছে, সাপের যে জিভ মনে হবে যেন গায়ে ঠেকছে, মানে ওইভাবেই সমস্ত সিস্টেম করা আছে। জলে ছিটে লাগছে, কখনো প্রচুর হাওয়া লাগছে, কখনো পায়ে যেন সুসুরি লাগছে, কখনো মনে হচ্ছে গায়ে সাপ উঠে যাচ্ছে। এইভাবেই জিনিসটাকে ওরা করেছে। ফিজিক্যালিও একটা ব্যাপার অনুভব হবে, ভিজুয়ালিও একটা ব্যাপার অনুভব হবে। সেদিনের ব্রেকফাস্ট ও কিংবা লাঞ্চ সবটাই চালিয়ে দিলাম মুম্বাইয়ের চা আর বেকারির বিস্কুট দিয়ে। আগের দিন রাত্রে ভালো ঘুম না হওয়ার জন্য এবং সারাদিন ধরে রোদে ঘোরাঘুরি করার জন্য সত্যি বলতে পেটে খিদে ছিল না। বিকাল 4:15 বাস এবার আমাদেরকে নিয়ে এলো নেহেরু সায়েন্স সেন্টারে। এখানেও কিন্তু টিকিট লাগে, কিন্তু এই যে টিকিটের দাম আর আগে যে আমরা ওই 11D দেখলাম, শো দেখলাম, তার টিকিটের দাম 450 টাকা কিন্তু বাসে অলরেডি আগেই নিয়ে নিয়েছে ওরা। এই মিউজিয়াম ঘুরে দেখার জন্য আমাদেরকে সময় দিয়ে 40 মিনিট। এখন বাজে 4:20, 40 মিনিটের মধ্যে দেখে তারপর আমাকে আবার ফিরে যেতে হবে বাসে। নেহেরু সায়েন্স মিউজিয়াম বা বিজ্ঞান কেন্দ্রতে রয়েছে বেশ কিছু গ্যালারি, যার প্রথমটি সায়েন্স ফর চিলড্রেন গ্যালারি। আমাদের 5টা ইন্দ্রিয় ব্যবহার করে কিভাবে আমরা চারপাশে জিনিসপত্রকে উপলব্ধি করি তারই বিভিন্ন মডেলের প্রদর্শনী রয়েছে এই গ্যালারিতে। এখানেও দেখানো হয় 3D শো, যার টিকিট ওই বাসে কেটে রাখা 450 টাকার মধ্যেই ধরা থাকে। অনেক ছোটোবেলায় সায়েন্স সিটি গিয়েছিলাম, সেখানে এরকম কিছু দেখেছিলাম জিনিস। পরবর্তী গ্যালারি সাউন্ড অ্যান্ড হিয়ারিং। বিভিন্ন ধরনের শব্দ কানে প্রবেশ করে স্নায়ুপথ দিয়ে যাওয়ার সময় মস্তিষ্ক কিভাবে সেই শব্দের ফ্রিকোয়েন্সি উপলব্ধি করে তারই মডেল রয়েছে এই গ্যালারিতে। শব্দ তরঙ্গ, বিভিন্ন বাদ্যযন্ত্র কিভাবে কাজ করে তাও দেখানো হয়েছে এই গ্যালারিতে। এদিকে ছিল হচ্ছে সাউন্ড, সামনে আছে লাইট অ্যান্ড সাইট। আলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আলোকরশ্মি কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমে বিভেদতল থেকে কিছু পরিমাণ আলোকরশ্মি আগের মাধ্যমে ফিরে আসে। একেই বলা হয় আলোর প্রতিফলন। এছাড়াও আলোর প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ সব কিছুই দেখানো রয়েছে এই গ্যালারিতে। ছোটবেলায় পড়া আলোর অবতল লেন্স, উত্তল লেন্সের ব্যবহার সব কিছুই দেখানো রয়েছে এই গ্যালারিতে। একটা সময় আমি এইসব নিয়ে পুরো ঘেটে থাকতাম, সব সময় এই নিয়ে পড়ে থাকতাম। গ্রাফিক্স কার্ড, র্যাম, হার্ড ডিস্ক, টেকনিক্যাল জিনিসটা আমার সবসময় ভালো লাগতো। কত নিজে মানে কম্পিউটার অ্যাসেম্বল করেছি। এই সায়েন্স মিউজিয়াম ঘুরে দেখার জন্য 40 মিনিট সময় দেওয়া হয় ঠিকই, কিন্তু আমার মতে এই সায়েন্স মিউজিয়াম খুব ভালোভাবে ঘুরে দেখতে গেলে কমপক্ষে 2 ঘন্টা হাতে সময় রাখা প্রয়োজন। নেহেরু সায়েন্স মিউজিয়াম দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য মুম্বাইয়ের
বান্দ্রা ওর্লি সি লিঙ্ক বা রাজীব গান্ধী সমুদ্র সেতু। প্রায় ১৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় ২০০৯ সালের ৩০শে জুন। বান্দ্রা থেকে ওর্লি প্রায় ঘণ্টাখানেকের দীর্ঘযাত্রা পথ এই ব্রিজের মাধ্যমে নেমে আসে মাত্র ৭ মিনিটে। সপ্তাহের ব্যস্ততম দিনগুলিতে এই ব্রিজ দিয়ে গড়ে প্রায় ২৫,০০০ গাড়ি যাতায়াত করে। অন দ্য ওয়েতেই আমাদের দেখানো হলো মুম্বাইয়ের বিখ্যাত মেহবুব স্টুডিও। অনেক সিনেমার পাশাপাশি জনপ্রিয় শো কৌন বনেগা করোড়পতি এই স্টুডিওতেই শ্যুট করা হতো, যার হোস্ট ছিলেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চলের পশ্চিমে আরব সাগরের ধারেই রয়েছে সিনেমা জগতের বিভিন্ন নায়ক নায়িকা, প্রযোজক, পরিচালকদের বাংলো বাড়ি। এগুলো দেখানো হয় অন দ্য ওয়ে। এই যে এটা হচ্ছে শাহরুখ খানের বাড়ি। বলিউডের বাদশাহ শাহরুখ খানের বাংলো মান্নাতের সামনে সবসময় ভক্তদের ভিড় লেগেই থাকে, যদি একবার তার দেখা পাওয়া যায় এই আশায়। শাহরুখ খানের বাড়ির গেট এটা, এখানে কত মানুষ ভিড় করেছে। তবে বাস এখানে দাঁড়ায় না। ভক্তদের ভিড়ে আপনাকে দাঁড়াতে হলে হয় এখানেই নেমে যেতে হবে, না হলে অটো কিংবা ক্যাব বুক করে এই জায়গাতে আসতে হবে। এই জায়গার কাছাকাছি রয়েছে মুম্বাইয়ের বান্দ্রা ফোর্ট, যেখান থেকে খুব ভালো সূর্যাস্ত দেখা যায়। জায়গাটা দুর্ধর্ষ, যেখানে ফিল্ম স্টারদের বাড়িগুলো, সামনে সমুদ্র, দুর্ধর্ষ জায়গা। এটা হচ্ছে ফিল্ম স্টার রেখার বাড়ি, রক্সি লেখা আছে, এখানেই থাকে হচ্ছে সালমান খান। দিনের শেষে মুম্বাইয়ের জুহু বিচ। সামনে রয়েছে জুহু বিচ। এখানে টাইম দিলে হচ্ছে 7:15 মধ্যে চলে আসতে হবে। এতদিন ধরে অনেক সমুদ্র সৈকত আপনাদের দেখিয়েছি, আজ দেখাচ্ছি আরব সাগরের ধারে জুহু বিচ। কত দোকান চারিপাশে। বাদ মে পাও ভাজি, বড়া পাও, ফুচকা, চাট আলাদাই ব্যাপার। বানা হি দিজিয়ে। এই হচ্ছে পাও ভাজি। পাও ভাজি হচ্ছে রেট হচ্ছে 150 টাকা। पाव भाजी ऐसा है सर? पाव भाजी सही है। एक दीजिए मुझे। एक पाव भाजी और लगा, एक और लगा पाव भाजी। कहाँ पर बैठना है? यहाँ पर ना। ये सर यहाँ पे अपना इधर है, बैठने का इधर बना हुआ है। খাওয়া পোলাও রয়েছে, পিজা রয়েছে, পাও ভাজি রয়েছে, চিজ পাও ভাজি রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে। এখানে বসেই খাওয়া যাবে সেরকম ব্যবস্থা রয়েছে। পাও ভাজির প্লেট নিয়ে বসে পড়ুন জুহু বিচের সামনে, আর এইরকম একটা বিকেলকে উপভোগ করুন। চলো আজ পাও ভাজি ট্রাই করে দেখি কেমন খেতে। আমরা খাই না ঘুগনি পাউরুটি, মাখা মাখা ঘুগনি আর পাউরুটি, অনেকটা ওরকম লাগছে খেতে। পুরো কোল্ড ড্রিঙ্কস মেখে দিয়েছে মাখা কাকু। বেস্ট ঈদের সময় এই জুহু বিচে স্পেন্ড করলাম। ভীষণ সুন্দর জায়গা, বিশেষ করে এই যে চলে গেছে একদম এই বরাবর একদম মেরিন ড্রাইভ। স্থানীয় মানুষ বা পর্যটক তাদের সমাগম হয়ে যেটা রোজ এখানে হয়ে থাকে, ঠিক যে দৃশ্য আমরা দেখতে পাই দীঘা কিংবা পুরীতে বা যে কোনো মেরিন ড্রাইভে, যে কোনো সমুদ্র সৈকতের ধারে, এখানকার দৃশ্যটাও কিছুটা এরকমই। ফিরে যেতে হয় বাসে, 7:15 টাইম আছে, তারপর পৌঁছাতে হবে আমার আজকে রাত্রের আশ্রয়। আজকে সারাদিনের এই প্রোগ্রামে আপনাদেরকে মুম্বাইয়ের কিছুটা দেখানোর চেষ্টা করলাম, মুম্বাই ভ্রমণের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করব যে আজকের এই পর্ব আপনাদের আগামী দিনে মুম্বাই ভ্রমণে কিছুটা হলেও হেল্প করবে। জুহু থেকে ফেরার পথে নেমে পড়লাম বাস থেকে। এই সামনে রয়েছে বান্দ্রা স্টেশন, এখান থেকে ট্রেন ধরে চলে যাবো হচ্ছে মুম্বাই সেন্ট্রাল। বাসও আমাকে ওখানে ড্রপ করতো। ওরা 3-4টে জায়গায় ড্রপ করে, যেমন হচ্ছে বান্দ্রা, মুম্বাই সেন্ট্রাল, দাদার স্টেশন, এরকম জায়গায় বিভিন্ন জায়গায় ড্রপ করে। তো আমি দেখলাম যে বাসে করে যাওয়ার থেকে এখন সন্ধ্যেবেলায় মুম্বাই রাস্তাঘাট বিশাল ভিড় আছে, বেটার এখান থেকে ট্রেন ধরে নিই। এখান থেকে যে ট্রেন একদম মুম্বাই সেন্ট্রাল পর্যন্ত যাবে। চলে এসেছি বান্দ্রা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, এখানেই ট্রেন আসবে। ব্যাপারটা এমন কিছু জটিল নয়। এই দেখুন এখানে যে ডিসপ্লে বোর্ড, এখানে লেখা থাকবে মুম্বাই সেন্ট্রাল চার্চ গেট। আমি তো মুম্বাই সেন্ট্রাল যাব, তারপর আসবে চার্চ গেট, এবং সেখানে ট্রেনের টাইমও লেখা আছে, ট্রেন কখন আসবে। আসলে ফার্স্ট ট্রেনে উঠতে গিয়ে আবার লেডিস কামরায় উঠে যাচ্ছিলাম। এখানে আবার একটা কামরাকে দুটো ভাগে ভাগ করা আছে, একটা পোর্শন জেন্টস, একটা লেডিস। তো আমি উঠে পড়েছি, দিয়ে একজন ইশারা করছে লেডিস লেডিস, আবার নেমে এটাই উঠলাম। বান্দ্রার পরে হচ্ছে দাদার, তারপরে মুম্বাই সেন্ট্রাল, এই জন্য এটা ফার্স্ট লোকাল। আর এই হচ্ছে মুম্বাইয়ের দাদার স্টেশন, যেখানে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে। গিয়েছি মুম্বাই সেন্ট্রাল স্টেশনে। তো আজ রাত্রে এখানেই থাকবো, কিছু খাওয়া দাওয়া করে ঢুকতে হবে, কারণ প্রচুর খিদে পেয়েছে। ওদিকটা হচ্ছে সাবারবান, যেটা দিয়ে আমি এলাম,
আর এটা হচ্ছে মেন মুম্বাই সেন্ট্রাল স্টেশন। আহমেদাবাদ যাওয়ার কিন্তু ম্যাক্সিমাম ট্রেন এখান থেকেই ছাড়ে। মুম্বাই সেন্ট্রাল স্টেশনে এটা হচ্ছে আইআরসিটিসির জনওহার। বাইরে খাবার খুঁজতে যেতে পারতাম, বাট বাইরে বৃষ্টি পড়ছে, ওই জন্য আর গেলাম না। এই জনওহারে কিন্তু খাবার দাবার সব কিছু থালি ফালি আছে, সব রকম দামও ঠিকঠাক আছে। তো আমি এখানে অর্ডার দিলাম হচ্ছে চিকেন চাউমিন, একটু চাউমিন খেতে ইচ্ছা করছে। টেস্ট ঠিকঠাকই আছে। মুম্বাই বেড়াতে এসে হোটেল না নিয়েও এখানে 48 ঘন্টা থেকে আরামসে মুম্বাই ঘুরে ফিরে যাওয়া যায়। আইআরসিটিসির আরবান পডে থাকার অভিজ্ঞতা এর আগেও হয়েছিল। আগেরটা ছিল হচ্ছে ক্লাসিক পড, আর এটা হচ্ছে প্রাইভেট পড। 6 ঘন্টার জন্য, 12 ঘন্টার জন্য, 24 ঘন্টার জন্য, 48 ঘন্টার জন্য। তো আমি রয়েছি প্রাইভেট পডে, আমার পড়েছে 1899 টাকা। এর সঙ্গে আবার জিএসটি অ্যাড হবে। 24 ঘন্টার জন্য আমি আছি। এবার ভেতরে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার জন্য দেখুন এরকম সমস্ত গেট রয়েছে। দেখুন চাবি, খুললো। এইগুলো হচ্ছে সমস্ত রুম। এইদিকে সব রয়েছে টয়লেট, এদিকে রয়েছে বেসিন। এই হচ্ছে আমার প্রাইভেট পড। প্রাইভেট পডে হচ্ছে একটা ঘরের মতো আছে। এর আগে যেটা দেখিয়েছিলাম ক্লাসিক পড, সেটা অনেকটা ছোট, বাট এটা কিন্তু অনেকটাই বড়। বিশেষ করে যারা জামা কাপড় চেঞ্জ করবে, অনেকটা জায়গা আছে, দাঁড়ানোর জায়গা আছে। কিন্তু থাকার জন্য কিন্তু একজনই, এটা কিন্তু একজনই থাকতে পারবে। দুজনের জন্য আলাদা রুম আছে, সেটা আলাদাভাবে বুকিং করতে হবে। এটা একজনের জন্যই। আর এখানে ঢোকার পর না আপনি কিন্তু এই দরজা খুলতে পারবেন না, এটা কিন্তু লক। এখানে একটা সুইচ আছে, এটাকে প্রেস করলে তারপর কিন্তু আনলক হয়। আর এখানে ওঠার জন্য এরকম সিঁড়ি রয়েছে, আমাকে পৌঁছতে হবে ওখানে। আর ওঠার জন্য ধরার জন্য হ্যান্ডেল রয়েছে। আর এটা কিন্তু পুরো এসি। এই চাবিটা এখানে দিয়ে দিতে হবে। এবার এই পডটা অন হলো। পড অন হওয়ার পরে এখানে টাচ করুন। এটা হচ্ছে এখানকার মিরর লাইট, এটা হচ্ছে সিলিং লাইট, মানে এখানকার পুরো লাইট জ্বলে যাবে। এদিকে রয়েছে রিডিং লাইট, এদিকে রয়েছে রিডিং লাইট। জামা কাপড় লাগানোর হুক, এদিকে রয়েছে সেট টপ বক্স, সেই সঙ্গে রয়েছে টিভি, রয়েছে হেডফোন। আর অবশ্যই কিন্তু রয়েছে স্মোক ডিটেকশন সিস্টেম, মানে এখানে হয়তো কেউ এসে বিড়ি ধরে দিল এখানে এসে, বা সিগারেট ধরে দিল, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। কাজে ওইটি কখনো করবেন না এখানে এসে। এটাকে প্রেস করে দিন। টিভির রিমোট রয়েছে, এই হচ্ছে রিমোট দিয়ে দিন, টিভি চালু। আর টিভি শোনার জন্য, মানে সাউন্ড শোনার জন্য ওখানে হেডফোন রয়েছে। এইরকম হচ্ছে বিছানা, এখানে কম্বল রয়েছে, এদিকে বালিশ রয়েছে, একটা প্লাগ পয়েন্ট রয়েছে। এইটা অবশ্য আমি সঙ্গে করে নিয়ে এসেছি। যারা সোলো ট্রিপ করে, বিশেষ করে ছেলেরা বা মেয়েরা, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট জায়গা। সে রাত মুম্বাই সেন্ট্রালে কাটানোর পর পরের দিন সকালে মুম্বাই থেকে রওনা দিয়েছিলাম কলকাতার পথে। যে পর্ব নিয়ে আমি ফিরব এর পরের পর্বে।